আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। আশা করি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সবারই আশানুরূপ ভর্তি পরীক্ষা হয়েছে। অনেকেরই হয়তো আশানুরূপ ভর্তি পরীক্ষা হয় নাই। তোমরা চেষ্টা করছো পরবর্তী পরীক্ষাগুলোতে নিজের সর্বোচ্চ দেওয়ার। তোমাদের জন্য আমাদের আজকের আয়োজন খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসাবে বাংলা অংশ কেমন টাইপের প্রশ্ন আসে, বিগত বছরে এসেছে, রিটেনটা ঠিক কেমন হয়, সে বিষয়গুলো আমরা দেখবো। আর বেশ কিছু প্রশ্ন আমরা সমাধান করবো, এমসিকিউ প্লাস রিটেন। তো আশা করি আজকে ক্লাসটা যদি তুমি করো, তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়ে যাবে। আর বাকিটা তোমার নিজের প্রস্তুতির উপর নির্ভর করবে যে তোমার পরীক্ষা আসলে কেমন হবে। তো চলো তো চলো আমরা শুরু করি। আমরা টোটাল আজকে এমসিকিউ সলভ করব, দুইটা মডেল সলভ করব, যেটা আমাদের পেইড ব্যাচে যারা আছে তাদের পরীক্ষা হয়েছে সেটা। এর পাশাপাশি আমরা দুইটা রিটেন অংশ দেখব। যদিও খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটেনের মান বন্টনে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। গতবার যেমন রিটেনের মার্ক বেশি ছিল, এবার কিন্তু একটু কম আছে। তো যাই হোক, আমরা একটু দেখি আমাদের সাথে অনলাইনে কারা যুক্ত আছো। রিয়াদ যুক্ত আছো, আসসালামু আলাইকুম বলেছো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। ক্লাস শুরুর প্রথমেই বলি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আহ, আমাদের ঢাবির মতো আসলে হয় না। ঢাবিতে যেমন টেক্সট বুক বেসড প্রশ্ন হয়, এই টাইপের প্রশ্ন হয় না। এখানে ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের ব্যাকরণ অংশ এবং বিরোচন অংশের, যেটা যে পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, পাশাপাশি আমাদের অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এই টাইপের প্রশ্ন থাকে এবং ব্যাকরণ থাকে। আর গতবার বাংলা প্রথম পত্রে যে প্রশ্নটা এসেছে খুবই সহজ, একটা কবিতা দিয়ে বলা হয়েছে যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা পারবে। তো এখানে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবে সেকেন্ড পেপারের অংশটা। কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন দেখলে আমরা খেয়াল করতে পারি যে সেকেন্ড পেপার থেকে বেশি প্রশ্ন এসেছে এসেছে তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন ছিল, আত্মহত্যা শব্দের সঠিক উচ্চারণ কোনটি? দেখো, এই উচ্চারণ হচ্ছে আমাদের একাডেমিকের টপিক। আমরা কিন্তু এইচএসসি তে উচ্চারণ পড়ে এসেছি। উচ্চারণ থেকে মোটামুটি আমাদের সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। পরবর্তী যে ভর্তি পরীক্ষাগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই আমাদের উচ্চারণ একটু দেখতে হবে, যেহেতু আমাদের একাডেমিকের টপিক। আর এটা থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে খুলনা বিশ্ববিদ্যালয়। তো আত্মহত্যা এই শব্দের উচ্চারণ যদি আমরা দেখি, এখানে উচ্চারণের যে নিয়ম আমরা দেখেছিলাম, শব্দের সাথে মাঝে যদি মফলা যুক্ত থাকে, তো মফলা যুক্ত থাকলে দুইটা বিষয় এখানে আছে। একটা হচ্ছে কি দ্বিত্ব উচ্চারণ হয়, আর পাশাপাশি আনুনাসিক বা অনুনাসিক যেটাই বলো কি হয়, চন্দ্রবিন্দু হয়। তো দুইটা জিনিস দেখতে হবে, কোথায় চন্দ্রবিন্দু ঠিক আছে, পাশাপাশি দ্বিত্ব উচ্চারণও কোথায় হয়েছে। এটা আমরা দেখবো, যেখানে আছে সেটাই উত্তর। অনেকেই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। দেখো, প্রথম যেটা আছে আত্মহত্যা, এখানে আমাদের কিন্তু আনুনাসিকের যে চন্দ্রবিন্দু এটা অনুপস্থিত আছে, এজন্য এটা হবে না, এটা ভুল। পরেরটা আমরা দেখি, আত্মহত্যা, এটা কিন্তু সব দিক দিয়ে ঠিক আছে, দ্বিতীয় উচ্চারণও হয়েছে, আনুনাসিকও হয়েছে, সবই ঠিক আছে। আমরা বাকি অপশন দুইটা একটু দেখি। আত্ম হবে না, এখানে তো হবে, ভুল আছে এটা। এটাও ভুল আছে, আত্ম হবে, আত্ম দেওয়া আছে। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর। আমরা উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের যে যুক্ত বর্ণের উচ্চারণগুলো একটু ভালো করে দেখব। যুক্ত বর্ণের উচ্চারণগুলো এছাড়া এই যে তালব্য ষ, দন্ত্যন্য স, মূর্ধন্য ষ এর উচ্চারণগুলো আমরা একবার খেয়াল করে রাখবো, যে যদি তালব্য ষ, দন্ত স, মূর্ধন্য ষ থাকে তাহলে কি হবে? তালব্য ষ হবে। আর এগুলোর সাথে যদি কি থাকে, রফলা যুক্ত থাকে, তাহলে তখন কি হবে? দন্ত স-র সাথে রফলা যুক্ত হবে। আবার এগুলোর সাথে যখন আমার ম ফোলা যুক্ত থাকে, ম ফোলা, তখন কিন্তু আবার তালব্য ষ-র সাথে চন্দ্রবিন্দু হচ্ছে। কিন্তু এই স্মৃতি বানানটা সবাই দেখে রাখবা, স্মৃতি বানানের ক্ষেত্রে কিন্তু আবার আমার দন্তস্বই হচ্ছে। স্মৃতি বা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু দন্তস্বই আসতেছে। বাকি ক্ষেত্রে যখন মফুলা যুক্ত হচ্ছে তখন কিন্তু আবার তালব্য ষ আসতেছে, আর কি আনুনাসিক হচ্ছে। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? এটা কিন্তু আমাদের টেক্সট বইয়ের যে কবিতা আছে, বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার সাথে সংশ্লিষ্ট প্রশ্ন, বিদ্রোহী কবিতা এটা নেওয়া হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী, দ্বিতীয় কবিতা। আর প্রথম কবিতা কোনটা? প্রথম কবিতা কি ধূমকেতু, নাকি বিদ্রোহী, নাকি প্রলয় উল্লাস, নাকি অগ্রপথিক? দেখি। আমাদের একের সঠিক উত্তর দিয়েছে সুজন, রিয়াজ, তাহসিন, ফাহাদ, সবাই সঠিক উত্তর দিয়েছে। আগে 2 নম্বরের উত্তর দেখি কি হবে। হ্যাঁ, বিদ্রোহী সেকেন্ড কবিতা, 2-এর সি, গুড। এই তো অনেকেই সঠিক উত্তর দিয়েছে। প্রথম কবিতা তাহলে কোনটা? প্রথম কবিতা প্রলয় উল্লাস, আর দ্বিতীয় কবিতা হচ্ছে কোনটা? বিদ্রোহী। এখন তোমাদের বইয়ে যতগুলো কবিতা আছে, তোমরা কবিতাগুলো কোন ছন্দে রচিত, কোন ছন্দে রচিত, পাশাপাশি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই টাইপের প্রশ্নগুলো পড়ে রাখবা।
এই টাইপের প্রশ্ন খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসতে পারে, এইগুলো একটু পড়ে রাখতে হবে ভালো করে। ওকে, পরবর্তী প্রশ্নে যাই আমরা। মনোজ চক্ষু এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? মন যোগ চক্ষু, নাকি মনস যোগ চক্ষু, নাকি মন বিসর্গ যোগ চক্ষু, নাকি মনো যোগ চক্ষু? দুইয়ের রিয়াজ সঠিক উত্তর দিয়েছো, দেখি তিনের উত্তর কি হবে। তিনের উত্তর কি হবে? প্রথম আর দ্বিতীয় কবিতাটা মাথায় রাখলেই হবে। এইটা যে প্রশ্নটা এসেছে, এটা কিন্তু সন্ধির একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে যেখান থেকে বারবার প্রশ্ন আসে, কি এই যে বিসর্গের যে নিয়ম, বিসর্গ থাকলে কি হয়? বিসর্গ এর পরে, বিসর্গ এর পরে যদি কি চ বা ছ থাকে, তাহলে সেই চ বা ছ এর স্থানে কি হয়? তালব্য শ হয়। আর তালব্য শের সাথে কি যুক্ত হয়? যে বর্ণটা থাকে, চ বা ছ যেটাই থাকে ওইটা যুক্ত হয়। এই টাইপ প্রশ্ন কিন্তু আমাদের অনেকবার এসেছে, এই টাইপের যে সন্ধি বিচ্ছেদ এখান থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসে, যেমন নিশ্চয়, নিশ্চল, এই যে শব্দগুলো আছে, নিশ্চয়, নিশ্চল। ঠিক তেমনই একটা প্রশ্ন মনস্সুখ, এখানে কি হবে? মন বিসর্গ যোগ চক্ষু, মন বিসর্গ যোগ চক্ষু। হ্যাঁ, আসিফ সঠিক উত্তর দিয়েছো, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 4 নম্বর প্রশ্নে যাই আমরা। হ্যাঁ, তিনের সাদিয়া, রাকিব, ইউনুস, রিয়াজ, নূর সবাই সঠিক উত্তর দিয়েছো। 4 নম্বর প্রশ্ন দেখি আমরা। গোয়েন্দা কোন ভাষার শব্দ? দেখো, কোন ভাষার শব্দ, এই টাইপের প্রশ্ন ভর্তি পরীক্ষা আসতে দেখা যায়। এই প্রশ্নগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। পর্তুগিজ, ফার্সি, আরবি তৎসম। দেখো, গোয়েন্দা হচ্ছে আমার ফার্সি ভাষার শব্দ। গোয়েন্দা কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। হ্যাঁ, সুজন সঠিক উত্তর দিয়ে, সুজন সি হবে না, অনেকেই সি বলছো, চারের সি হবে না। গোয়েন্দা হচ্ছে ফার্সি ভাষার শব্দ, আরবি না। গোয়েন্দা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। অধিবাসী শব্দে ব্যবহৃত উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়, এই প্রশ্ন কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন একটা এসেছে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে। অধিবাসী শব্দে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আধিপত্য, নাকি উপরি, নাকি ব্যাপ্তি, নাকি উত্তম? উত্তর করো। হ্যাঁ, চারের অনেকেই সঠিক উত্তর দিয়েছো। পাঁচের উত্তর কোনটা হবে? দেখো, আমরা কিন্তু উপসর্গের ক্লাসে 3টা জিনিস দেখেছিলাম, যে অধিপতি, অধিবাসী, এই শব্দগুলোর ক্ষেত্রে সাথে যখন কি অধি উপসর্গ যুক্ত হয়, এই উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়? আধিপত্য। আধিপত্য অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। রিয়াজ, উমর, সুজন সবাই সঠিক উত্তর দিয়েছো, কি হবে? আধিপত্য অর্থে। এটা তোমরা নবম দশম শ্রেণীর বই, পাশাপাশি তোমাদের, আমাদের যারা পেইড স্টুডেন্ট আছো, তোমাদের যে ক্লাসের স্লাইড আছে ওখান থেকে পড়বে। আর যারা শিক্ষার্থী আছো, ক্লাস করছো, তোমরা সবাই এই অংশটা একটু পড়ে রাখবে, কারণ এই অংশ থেকে প্রশ্ন আসছে। সহোদর কোন সমাস? অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো সমাসের প্রশ্ন খুবই সহজ আসে, কঠিন না। গতানুগতিক যে বিষয়গুলো আমরা বারবার পড়ে এসেছি। দেখো, সহোদর কি? খুবই সহজ প্রশ্ন। সহোদর আমাদের বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি। খুবই জানাশোনা সমাস। এই টাইপের প্রশ্নগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসতে পারে। 7 নম্বর প্রশ্ন। বচনে কুশল এর এক কথায় প্রকাশ কোনটা হবে? বচসা, নাকি বাচাল, নাকি বাগ্মী, নাকি বক্ষমান? কোনটা হবে? সাদিয়া ছয়ের সঠিক উত্তর দিয়েছো। হুমায়রা, নাইম, হাসান সবাই সঠিক উত্তর দিয়েছো। সাতের উত্তর কোনটা হবে বলো? সাতের উত্তর কোনটা হবে? বাচাল হবে, নাকি বাগ্মী হবে, নাকি বক্ষমান হবে? কোনটা হবে? না, বচসা হয়নি, হয়নি। দেখি বাকিরা কি উত্তর করতেছো। সাতের গ উত্তর দিয়েছে একজন, গুড। সাতের কি হবে? গ হবে, বাগ্মী হবে, বাগ্মী। আর যে বেশি কথা বলে তাকে কি বলা হয়? বাচাল। এই তো, সাতের অনেকেই সঠিক উত্তর দিয়েছে, অনেকেই ভুল হয়েছে, শিখে রাখবা। কোন বাক্যটি শুদ্ধ, এটা কিন্তু আমাদের এইচএসসি তে আমরা পড়ে এসেছি, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের।
এখানে কোন বাক্যটি শুদ্ধ? পরবর্তীকালে তার সাথে আমার সাক্ষাৎ হয়নি, বিবিধ জিনিসপত্র কিনলাম, আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম, কোনোটি নয়। এই বাক্যগুলোর মধ্যে শুদ্ধ বাক্য কোনটা? এই বাক্যগুলোর মধ্যে শুদ্ধ কোনটা? শুদ্ধ কোনটা? এই যে পরবর্তীকালে হবে না, কি হবে? পরবর্তীতে। পরবর্তীতে বিবিধ, আবার জিনিসপত্র বলা যাবে না, বিবিধ জিনিস। আকণ্ঠ পর্যন্ত হবে না, আকণ্ঠ মানে কি? কণ্ঠ পর্যন্ত। তাহলে এই তিনটাই ভুল হচ্ছে। এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা থাকে? কোনোটিই নয়। আটের উত্তর কোনটা হবে? আটের উত্তর হবে 4 নাম্বার, কোনোটি নয়। এই তো, গুড। অনেকেই সঠিক উত্তর দিয়েছো নয়ের। হ্যাঁ, আটের সবাই সঠিক উত্তর দিয়েছো। সিনেকডিকি এর বাংলা পরিভাষা কোনটি? পরিভাষা থেকে প্রশ্ন আসে আমাদের ভর্তি পরীক্ষায়। রূপক অলংকার, নাকি শব্দ গঠন, নাকি প্রতিরূপক, নাকি ব্যঙ্গ রচনা? এই ব্যঙ্গ রচনা কিন্তু রিসেন্ট ভর্তি পরীক্ষায় এসেছে, গতবারই। ব্যঙ্গ রচনা বলতে কি বোঝায়? স্যাটায়ার। তাহলে সিনেকডিকি এর বাংলা পরিভাষা কি হবে? নয়ের উত্তর কোনটা হবে? নয়ের সি, নয়ের গ বলেছে অনেকেই, গুড। নয়ের সি হবে, কি হবে? প্রতিরূপক। 10 নাম্বার, নিচের কোনটি অশুদ্ধ বানান? অশুদ্ধ বানান কোনটা? তোমরা একটু পরীক্ষার খাতায় খেয়াল করবা যে শুদ্ধ লেখা আছে কি অশুদ্ধ লেখা আছে, দুইটা জিনিস একটু ভালো করে খেয়াল করো। এখানে অশুদ্ধ বানান জিজ্ঞাসা করেছে, অধোগতি নাকি অদ্যপি, নাকি সংকীর্ণ মনা, নাকি সুচিস্মিতা। এখানে অশুদ্ধ বানান আসলে কোনটা? অশুদ্ধ বানান কোনটা? নয়ের অনেকেই সঠিক উত্তর দিয়েছো, 10-এর উত্তর কি হবে বলো? সুজন বলেছ খ, হুরাইরা বলেছ গ। না, এখানে কি হবে? খই হবে। উত্তর কি হবে? খ। কারণ বানানটা কি হওয়া উচিত ছিল? অদ্যাপি। অদ্যাপি না হয়ে কি হয়েছে? অদ্যপি, এজন্য বানান ভুল হয়েছে। এবার আমরা রিটার্ন অংশ দেখব। তোমাদেরকে বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন তোমাদের রিটার্ন অংশ বাংলা প্রথম পত্র থেকে আসে, খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে গতবারের রিটার্ন যদি আমরা দেখি, প্রশ্ন এসেছে সবগুলো ব্যাকরণের অংশ থেকে। ব্যাকরণের কোন জিনিসগুলো থেকে? খুব বেসিক বেসিক বিষয়ের সংজ্ঞা জিজ্ঞাসা করা হয়েছে। যেমন ধ্বনি পরিবর্তনের যে বিভিন্ন প্রকারভেদ তোমরা পড়ো, সমীভবন, বিষমীভবন, এই টাইপের জিনিসগুলোর সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে। নির্দেশক কি, এগুলো সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে। কোনো একটা শব্দ দিয়ে তার সমাস নির্ণয় করতে বলা হয়েছে, কোনো একটা বাক্য দিয়ে তার কারক নির্ণয় করতে বলা হয়েছে, এগুলো বলা হয়েছে। এর পাশাপাশি একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে, সমসাময়িক একটা বিষয় নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। তো গতবারের চেয়ে এবার রিটেনের মার্ক একটু কমে এসেছে, তো আমরা গতবার যে টাইপের প্রশ্ন এসেছিল আমরা চেষ্টা করেছি সেই টাইপের কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করানোর জন্য। এখন আমরা রিটেনটা দেখবো। আর তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে, অবশ্যই ছোট ছোট সমার্থক শব্দগুলো বা সংজ্ঞাগুলো মুখস্থ করবে। যেমন উপসর্গ কাকে বলে, অনুসর্গ কাকে বলে, বিভক্তি কাকে বলে, কারক কাকে বলে, সমাস কাকে বলে, এই সংজ্ঞাগুলো অবশ্যই মুখস্থ করবে। এই সংজ্ঞা টাইপের প্রশ্ন আসতে পারে। যেমন আমরা লিখিত যে পরীক্ষা নিয়েছিলাম, এখানে দেখো প্রথম প্রশ্ন আমরা দিয়েছিলাম যে অভিজ্ঞ এই শব্দটিতে কোন উপসর্গটি এবং কোন অর্থে প্রযুক্ত হয়েছে। এগুলো কিন্তু তোমরা এমসিকিউতে পড়ে এসেছো। সেই একই জিনিস তুমি রিটার্নে লিখবে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছিল নির্দেশক কাকে বলে। তুমি নির্দেশক কোনগুলা এইটুকু জানো তুমি, কিন্তু তুমি সংজ্ঞায়ন করতে না পারলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাবে না। দেখো, যুক্তবর্ণ ভাঙতে বলা হয়েছে। অনেকেই এই প্রশ্নটা দেখে গতবার বুঝে নেয় যে বিশ্লেষিত রূপ কি। এটা কিন্তু আমরা ক্লাস 2-3-তে থাকতে দেখেছি যে কোনো একটা যুক্তবর্ণ দিয়ে ওটা আমাদের ভাঙতে বলতো, ভেঙে ওটা থেকে শব্দ বানাইতে বলতো, শব্দ দিয়ে আবার বাক্য তৈরি করতে বলতো। এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা পড়ে এসেছি, কিন্তু আমরা হঠাৎ করে পরীক্ষার হলে বুঝতে পারি না। আর একটা প্রশ্ন ছিল সাহিত্য থেকে। সাহিত্য কি? বাংলা সাহিত্যের যেমন একটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ নিয়ে, যেমন আমি একটা প্রশ্ন দিয়েছিলাম যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে। এর পাশাপাশি ব্যাকরণিক একটা প্রশ্ন কি, শব্দ ও পদের মধ্যে পার্থক্য কি। এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় রিটেনের ক্ষেত্রে। তো এখানে দেখো সবগুলো সুন্দর করে উত্তর দেওয়া আছে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো উত্তরটা মিলিয়ে নিবা সুন্দর করে। দেখো, অভিজ্ঞ শব্দটিতে কি উপসর্গ? অভি উপসর্গ। আর কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সম্যক অর্থে। নির্দেশক কাকে বলে? যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে। লোকটি বা ভালোটুকু পদের টিটুকু হলো কি? নির্দেশকের উদাহরণ। ইংএ চয় যুক্ত বর্ণটির বিশ্লেষিত রূপ কোনটি? ইংএ যোগ চ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে বড়ুচণ্ডী দাস। আর শব্দ ও পদের মধ্যে পার্থক্য লিখো, একটি করে পার্থক্য। প্রতিটি জনগোষ্ঠীর কি নিজস্ব শব্দভাণ্ডার থাকে, সাধারণত অভিধানে তা সংকলিত থাকে। আর শব্দ যখন কি বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ। যতক্ষণ পর্যন্ত না বাক্যে ব্যবহৃত হবে ততক্ষণ কি হবে না? পদ হবে না। হ্যাঁ, এগুলো ক্লাসে করিয়েছিলাম।
এগুলো ক্লাসেই করিয়েছিলাম, তোমাদের আবার মনে আছে কিনা দেখানোর জন্য প্র্যাকটিস করাচ্ছি। এর পাশাপাশি তোমরা যারা পরীক্ষা দিবে খুলনা বিশ্ববিদ্যালয়ে খুব সিরিয়াস ভাবে পরীক্ষা দিবে। অনেকেই পরীক্ষা দিচ্ছ যে কোথাও চান্স পাবো পাবো কি পাবো না, ওখানে একটু পরীক্ষা দিই, তাদের জন্য আমি বলতেছি না। যারা খুব সিরিয়াসলি যে হ্যাঁ আমার এখানে চান্স পাইলে আমি পড়বো, এই মানসিকতা যাদের আছে তারা একটু এই সংজ্ঞা টাইপের প্রশ্নগুলো পড়ে রাখবো আর কি। এর পাশাপাশি একটা অনুচ্ছেদ রচনা, যেমন তারুণ্যের রাষ্ট্রচিন্তা শিরোনামে একটা অনুচ্ছেদ লিখো। দেখো এই অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে তোমার কত মার্কস আছে এটা তোমাকে দেখতে হবে, মার্কস 5 কি 10 কত থাকতেছে অনুচ্ছেদে সেটা তোমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আমাদের যে অনুচ্ছেদটা দিচ্ছে এটা জাস্ট 5 মার্কের জন্য, 5 মার্কের জন্য তুমি আসলে খুব বেশি সময় পাবে না, এই জন্য জাস্ট একটা ডেমো টাইপ আমরা লিখে রেখেছি। আমি যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছে তোমরা জানো যে তোমাদের কিন্তু 10-12টা টপিক বলেছিলাম সমসাময়িক। এই টপিকগুলো সম্পর্কে তুমি একটু আইডিয়া রাখলা, বলা যায় না তো একটা অনুচ্ছেদ আসলে তোমার যদি টুকটাক আইডিয়া থাকে তুমি কি লিখে আসতে পারবা। পরবর্তী আমরা সেট 2 এর প্রশ্নে যাই। আশা করি যে তোমরা খুবই রিটেন যারা প্রস্তুতি নিবে তোমরা আসলে ক্লিয়ার যে তোমাদের রিটেনের ক্ষেত্রে কোন জিনিসগুলো পড়তে হবে। এখন আমরা এমসিকিউ গুলো দেখি। বিদ্বান ব্যক্তিরা বলে আমাদের ছেলেরা অধ্যয়ন কম করে বলেই আকাঙ্ক্ষা বানান ভুল করে। এ বাক্যে কয়টি বানানে ভুল আছে? ভুল আছে কয়টা বানানে? 2টা নাকি 3টা নাকি 4টা নাকি 5টা? দেখি কয়টা বানানে ভুল আছে বলো। কয়টা বানানে ভুল আছে? পাশাপাশি এটার উত্তর করার পাশাপাশি জানাবা যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কার কেমন হয়েছে, কার ভর্তি পরীক্ষা কেমন হয়েছে, কে কে আশাবাদী যে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। Good. কয়টা ভুল আছে? 3টাই, যে দেখো বিদ্বান বানানে ভুল আছে, অধ্যয়ন বানানে ভুল আছে, আকাঙ্ক্ষা বানানে ভুল আছে, তাহলে ভুল কয়টা হচ্ছে? 3টা। 3টা। পরবর্তী প্রশ্নে যাব আমরা। কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া ক্রিয়া আমরা কি পড়েছিলাম যে একজন অন্যজনকে দিয়ে করায়, একজন অন্যজনকে দিয়ে করাচ্ছে কোনো কাজ, এমন টাইপের বিষয়টা বোঝায়। এমন টাইপের বিষয় হলে কি তখন প্রযোজক ক্রিয়া হয়। হুম, অনেকেই উত্তর দিয়েছে দেখো। বাতাস হু হু করে বইছে, এখানে কি যৌগিক ক্রিয়ার উদাহরণ হচ্ছে? আমরা তাজমহল দর্শন করলাম, এটা কি মিশ্র ক্রিয়া? এটা হচ্ছে না। আমি নদীতে সাঁতার কাটলাম, মিশ্র ক্রিয়া হচ্ছে। শিক্ষক ছাত্রদের দিয়ে নোট লেখাচ্ছেন, শিক্ষক কাদের দিয়ে করাচ্ছেন? ছাত্রদের দিয়ে, এটা কি প্রযোজক ক্রিয়ার উদাহরণ। গুচ্ছের কোর্স খুব সম্ভবত আমাদের দ্রুতই চলে আসতেছে, 3-4 দিনের মধ্যেই তোমরা দেখতে পাবে, বা পেজে একটু যোগাযোগ করবা গুচ্ছের কোর্সের জন্য। আর গুচ্ছে যাদের টার্গেট তাদের এখন হতাশ হওয়ার কিছু নাই যে আগে পড়ি নাই এই সেই, গুচ্ছের জন্য এখনো হিউজ টাইম বাকি আছে, গুচ্ছের জন্য এখনো অনেক সময় হাতে পড়ে আছে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। ধাম শব্দের অর্থ কি? ধাম শব্দের অর্থ কি? মাসুল নাকি বাসগৃহ নাকি প্রভাত নাকি মনিব? ধাম শব্দের অর্থ কি? মাসুল হবে না, প্রভাত হবে না। ধাম শব্দ, ধাম বলতে আসলে কি বোঝায়? তীর্থস্থান বা বাসগৃহ, দুইটা অর্থই তার বোঝায়। একটা হচ্ছে কি তীর্থস্থান, অথবা কি বাসগৃহ। তোর কি হবে? বাসগৃহ। হ্যাঁ এই তো গুড। উৎসগতভাবে জাহাজ যে শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই টাইপের প্রশ্ন আসতে পারে, মনে হয় এই টাইপের প্রশ্ন একটা আসবে, এখন বাকিটা আল্লাহ ভরসা। আর খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবার আমার মনে হয় একটু তুলনামূলক প্রতিযোগিতামূলক হবে, কারণ এবার সম্ভবত বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে, যেটা আগে ছিল না। যেহেতু বিভাগীয় পর্যায়ে হবে, আর সবার আসলে তোমাদের জন্য একটা আক্ষেপের বিষয় কি জানো, যে ভর্তি পরীক্ষাগুলো এবার একটু বেশি আগে আগে হয়ে যাচ্ছে, বা একটা পরীক্ষার পরে আরেকটা পরীক্ষার ডিফারেন্স খুব বেশি না। যেমন আমরা আগের সময়গুলোতে দেখলে যে ঢাবি ভর্তি পরীক্ষার পরে জগন্নাথের জন্য বেশ, জগন্নাথ না, জাহাঙ্গীরনগরের জন্য বেশ সময় থাকতো, মাসখানেকের মতো সময় না হলেও মোটামুটি 15-20 দিনের মতো সময় থাকতো। কিন্তু এবার আর আসলে এরকম কোনো সময় নেই। পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো আসলে খুবই দ্রুত হয়ে যাচ্ছে, সেই জন্য কোনো একটা পরীক্ষা যদি তোমার বাই এনি চান্স খারাপ হয়, ওইটা নিয়ে আসলে মন খারাপ করে বসে থাকার সময় তোমার নাই, কারণ তোমার পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এজন্য পরীক্ষা নিয়ে চিন্তা না করে কন্টিনিউয়াসলি তুমি পরীক্ষা দিতে থাকো, ইনশাল্লাহ সৃষ্টিকর্তা তোমার জন্য যেটা ভালো মনে করেন সেখানেই তোমার আসলে চান্স হবে। তো পরীক্ষাগুলো সবাই ভালো করে দাও আর নিয়মিত পড়াশোনা করো, যেহেতু সময় বেশি নাই তোমাদের।
কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ? এর মধ্যে শুদ্ধ কোনটা, প্রথমটা, দ্বিতীয়টা? চিন্ময়, স্বর্ণবতী, অন্তরিক্ষ, তন্নিষ্ঠ, কোন শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ? উত্তর করে, এই যে দেখো, এখানে যদি শুধু শর্ট হতো তাহলে কি হতো? এটা ঠিক হতে পারতো। চিন্ময়, এটা কিভাবে দেখেছি আমরা, তাহলে কি হলো? দুইটাই ভুল হলো। তদ্নিষ্ঠ, এখানে যদি বিসর্গ না হতো তাহলে কি হতো? এটা ঠিক হতো। তাহলে আমাদের শুদ্ধ থাকলো কোনটা? 3 নম্বর। এটা কিন্তু অনেকেই উত্তর দিতে পারলা না। এটা কিন্তু অনেকেই উত্তর দিতে পারলা না। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বাধা সৃষ্টি করে? এইটাই প্রশ্ন যদি ভর্তি পরীক্ষায় আসে, তোমার কপাল যদি ভালো থাকে তাহলে দেখবা যে তুমি উত্তর করতে পারতেছো, কারণ এই টাইপের প্রশ্ন আসলে আসলে উত্তর করা একটু ডিফিকাল্ট। কোনটা হবে? কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বাধা সৃষ্টি করে? ওষ্ঠ ব্যঞ্জন, নাকি কণ্ঠনালীয় ব্যঞ্জন, নাকি দন্ত ব্যঞ্জন, নাকি তালব্য ব্যঞ্জন? কোনটা হবে ছয়ের? কি হবে? তালব্য ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জন কোনগুলো? এই যে চ, ছ বর্গীয় জ, এগুলো কি তালব্য ব্যঞ্জন? পরবর্তী প্রশ্নে যাব আমরা। হ্যাঁ, পাঁচের অনেকেই সঠিক উত্তর দিয়েছো, পাঁচের অনেকেই সঠিক উত্তর দিয়েছো। দেখো, পলি এন্ড ড্রাই এর বাংলা পরিভাষা কোনটি? বহু বিবাহ, নাকি দূষণ, নাকি বহুপতিত্ব, নাকি দৃষ্টবাদ? কোনটা হবে? এখানে পারিভাষিক রূপ কোনটা হবে? পারিভাষিক রূপ কোনটা হবে? হ্যাঁ, ছয়ের অনেকেই সঠিক উত্তর দিয়েছো। সাতের কি হবে? তো সাতের সি, গুড। সাতের উত্তর কোনটা হবে? বহুপতিত্ব। 8 নম্বর প্রশ্নে যাবো আমরা। নিচের কোনটি বিশেষ্য পদ? এই পদগুলোর মধ্যে বিশেষ্য পদ কোনটা? রূপবান, নাকি মঙ্গল কামনা, নাকি নিখুঁত, নাকি কিংবা? মনে করো কিংবা তো কেউ বলবা না, কিংবা অব্যয় একবারে বাদ হয়ে গেল, বাকি তিনটা নিয়েই তোমাদের মধ্যে কনফিউশন জাগবে। এর মধ্যে আসলে বিশেষ্য পদ কোনটা? রূপবান নারী, তাহলে রূপবান কি হয়ে যাচ্ছে? বিশেষণ হয়ে যাচ্ছে, বাদ। নিখুঁত ব্যক্তি বা নিখুঁত কাজ, তাহলে নিখুঁত কি হয়ে যাচ্ছে? বিশেষণ হয়ে যাচ্ছে, বাদ। কিংবা তো বাদ হয়ে গেল, তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো কি? মঙ্গল কামনা। আটের যারা এ বলেছে, এ হবে না, আটের কি হবে? আটের উত্তর হবে বি। 9 নম্বর, কোনটি শুদ্ধ বানান? কায়ামন বাক্যে, নাকি কায়মন বাক্যে, নাকি কায়মন, এর মধ্যে কোনটা সঠিক? সঠিক বানান কোনটা? চারটা বানানই দেখতে প্রায় সিমিলার, কিন্তু এর মধ্যে সঠিক একটা, সেইটা কোনটা? সঠিক বানান কোনটা এর মধ্য থেকে? নয়ের ঘ, গুড। এই তো সুজন সঠিক উত্তর দিয়েছো। মহতিরা আক্তার, এই যে কায়মন বাক্যে। একদম শেষ প্রশ্ন, এমসিকিউ এর। কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস? মধ্যপদলোপী আবার বহুব্রীহি সমাস। প্রথমটা এই যে শুলপানি, এটা কি ব্যাধিকরণ বহুব্রীহি? প্রথম এটা বাদ। তাহলে বাকি তিনটা থাকতেছে জ্যোৎস্না রাত, সোনামুখী, চাল কুমড়া। জ্যোৎস্না রাত এটাও মধ্যপদলোপী, সোনামুখী এটাও মধ্যপদলোপী, চাল কুমড়া এটাও মধ্যপদলোপী, কিন্তু বলেছে যে মধ্যপদলোপী বহুব্রীহি কোনটা। কোনটা মধ্যপদলোপী বহুব্রীহি সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। হ্যাঁ, সোহানা সঠিক উত্তর দিয়েছে, 10-এর সি। সুজন সঠিক উত্তর দিয়েছে, গুড। 10-এর কি হবে? সোনামুখী, এটাই কি মধ্যপদলোপী বহুব্রীহি, আর বাকি দুইটা কি মধ্যপদলোপী কর্মধারয়। এখন আমরা 2-এর রিটেন প্রশ্ন দেখবো। তোমরা যারা ক্লাস করেছো তোমরা এই প্রশ্নগুলো দেখেছো। দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে যে বলক কাকে বলে? তোমরা পরীক্ষায় এমসিকিউ এর অংশে অনেক প্র্যাকটিস করেছো, বলক জিনিসটা কি তোমরা বুঝো, কিন্তু সংজ্ঞা কিন্তু কারোরই পড়া নাই। সংজ্ঞাটা পড়ে রাখতে হবে। বলক কাকে বলে? যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য কি হয়? জোরালো হয়, সেগুলোকে বলক বলে। যেমন তখনই বা এখনই পদের রস্বই বা ও হলো কি বলকের উদাহরণ। কান শব্দটির দুইটা সমার্থক শব্দ লিখতে হবে। কান শব্দের দুইটা সমার্থক শব্দ কি? কর্ণ বা শ্রবণ। বাইরে তুমি যে কোনো দুইটা লিখলেই আসলে হচ্ছে। বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্বের দুইটি উদাহরণ দাও। বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব কি, এটা তোমাকে আগে বুঝতে হবে। পুনরাবৃত্ত দ্বিত্ব কি, এটাও বুঝতে হবে। এগুলো বুঝলেই কি তুমি উত্তর করতে পারবা। এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, ভালো ভালো কত কত। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তেপান্তর, তেপান্তর কি? তিন প্রান্তের সমাহার, এটা কি দ্বিগু সমাস। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, বাক্যে কি?
বিদ্যালয় কোন কারকে কোন বিভক্তি? বিদ্যালয় এখানে কি কর্মকারকে শূন্য বিভক্তি। যদি থাকতো শুক্রবার তাহলে কি হতো? শুক্রবার থাকলে কি হতো বলো? শুক্রবার যখন বার বোঝায় তখন কোন কারক হয়? বার বুঝাইলে কোন কারক হয় বলো? সময় যদি বোঝাতো তাহলে কোন কারক হতো? অধিকরণ। গুড, এই তো সুজনের, ফাইনালি সুজন একটু বলছে। কি হবে? অধিকরণ হবে। আচ্ছা, একটা অনুচ্ছেদ আমরা দিয়েছিলাম এটা, যে বিভিন্ন সামাজিক মাধ্যমের প্রভাব তথ্যভিত্তিক সমাজ নাকি বিভাজন শিরোনামে একটি অনুচ্ছেদ লিখ। অনুচ্ছেদের টপিকের নামটা হচ্ছে এরকম, যে বিভিন্ন সামাজিক মাধ্যমের প্রভাব তথ্যভিত্তিক সমাজ নাকি বিভাজন। এই শিরোনামে কি করতে হবে? এই শিরোনামে একটা অনুচ্ছেদ রচনা করতে হবে। এই টাইপের আরো বেশ কিছু টপিক কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচে যারা আছো তোমাদের কিন্তু দিয়েছিলাম, যে যে কোনো প্রশ্ন আসতে পারে অনুচ্ছেদ থেকে। তো অনুচ্ছেদ গুলো তোমরা একটু ভালো করে পড়বা, তোমরা ভালো করে পড়লে দেখবা যে এখান থেকে আসতে পারে। যেমন আমরা আরো বেশ কিছু টপিক তোমাদেরকে যেমন দিয়েছিলাম, যেমন কি স্মার্ট বাংলাদেশ গঠনের প্রশাসনিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা, বাংলাদেশের যে সামনে নির্বাচন আসতেছে নির্বাচনী ব্যবস্থা এখানে স্বচ্ছতা জবাবদিহিতার কতটুকু আছে, বা স্থানীয় সরকার ব্যবস্থা কিভাবে শক্তিশালী করা যায়, বা মিশ্র অর্থনৈতিক সংকট কিভাবে দূর করা যায়, পাশাপাশি বাংলাদেশের তরুণদের যে মানসিক স্বাস্থ্য এখানে চ্যালেঞ্জ সহায়তা ভবিষ্যৎ, বা নারীর ক্ষমতায়ন এখানে নীতি বাস্তবতা এই বিষয়গুলো নিয়ে, বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা অনেকগুলো টপিক দিয়েছিলাম। যারা পেইড ব্যাচের শিক্ষার্থী ছিল তোমরা দেখেছো। এই টপিকগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখো। আর বিষয় হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সবাই খুব হাইলি প্রিপারেশন নেয়, এটা বাস্তব কথা। তার পরবর্তীতে কি আসলে পড়াশোনার ওই স্পিডটা সবাই ধরে রাখতে পারে না। এখন তোমাদের কিন্তু এই সুযোগ নাই, যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সব একসাথে হয়ে যাচ্ছে। তোমাদের কাছে বারবার অনুরোধ থাকবে যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো। তাহলে এতদিন পড়াশোনা করেছো, এখন শেষ সময় এসে যদি একটা বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত রেজাল্ট না করতে পারো, কিছুদিন হয়তো খারাপ, বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইলে জীবন শেষ হয়ে যাবে এমন কিছু না। বাট চান্স পেলে তোমার জন্য আসলে বেশ কিছু পথ খোলা হবে, তোমার ফিউচারটা আরেকটু বেটার হবে। ফিউচার নষ্ট হয়ে যাবে বিষয়টা এমন না, কিন্তু এখানে কিছুটা ইনপুট যোগ হবে তোমার সাথে। পাশাপাশি তোমার পরিবারেরও অনেক চাওয়া পাওয়া থাকে তোমাদের নিয়ে। হ্যাঁ, লিখিত অংশে পারিভাষিক মনে হয় না আসতে পারে, যেহেতু মার্কস খুবই অল্প, পারিভাষিক দিবে বলে মনে হয় না। পারিভাষিক দেওয়ার সম্ভাবনা দেখছি না, যেহেতু রিটেন মার্ক খুবই অল্প। তো সবাই ভালো থাকো, আর খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সবাই খুব ভালোভাবে দাও। পাশাপাশি আর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় টার্গেট করছো, ঢাকার পরে অনেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় টার্গেট করো। রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের বেশ আয়োজন থাকবে, যেগুলো সম্পূর্ণ বিনামূল্যেই থাকবে। তোমাদের বেশ পরীক্ষা আমরা নিব ইনশাল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উপযোগী। আর চেষ্টা করব যে ঢাবি মিস হলেও রাজশাহীতে যেন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো। তো সবাই, আচ্ছা, ঠিক আছে, থাকো তাহলে তোমরা আজকের ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ, সব ক্লাসই হবে, জিকে ক্লাস হবে, জিকে ক্লাসের পরবর্তীতেই হবে। তো সবাই ভালো থাকো, আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।